যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের পর গাজায় সামরিক অভিযান জোরালো করার ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলি হামলায় নতুন করে নিহত আরও 52 ফিলিস্তিনি। যুদ্ধবিরতির মধ্যেই রাশিয়া বিরুদ্ধে ইউক্রেনে হামলার অভিযোগ ভলোদিমির জেলেনস্কির। ইস্টারে হামলার বন্ধে নিজের ঘোষণাই মানছেন না পুতিন। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ, অভিবাসীদের বিতরণ ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন। এবং চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে কঠিন পরীক্ষার মুখে টেক জায়ান্ট অ্যাপল। দ্বিতীয় বৃহত্তম বাজার চীনে পণ্য বিক্রিতে ধস নামার আশঙ্কা প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন দ্য ওয়ার্ল্ড টুডে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের পর গাজা উপত্যকার সামরিক অভিযান আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের কোনো ধরনের শর্ত মেনে গাজায় আগ্রাসন থামানো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এরই মধ্যে শনিবার উপত্যকা জুড়ে বর্বর ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছে আরও অন্তত 52 নিরীহ ফিলিস্তিনি। এদিকে দখলদার ইসরায়েলের আমেরিকান ইসরায়েলি জিম্মি অ্যাডেন আলেকজান্ডারের সঙ্গে হামাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তার নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হামাস বলছে আমেরিকান ইসরায়েল জিম্মি অ্যাডেন আলেকজান্ডারকে যে গার্ড নিরাপত্তা দিত তার মরদেহ উদ্ধার করা হয়েছে। একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব স্টার সানডে উপলক্ষে শনিবার ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো জানায় ধর্মীয় উৎসবে মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় ইউক্রেনকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। তবে পুতিনের একতরফা এই যুদ্ধবিরতি মানা হবে কিনা এ বিষয়ে কিছুই জানায়নি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলোতে চলে বিক্ষোভ। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা অংশ নেন এই বিক্ষোভে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে আবারও বিক্ষোভে নেমেছে দেশটির সাধারণ মানুষ। 50-51 নামে পরিচিত এই বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার 250তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত হয়। এর অর্থ 50টি প্রতিবাদ, 50টি অঙ্গরাজ্য, একটি আন্দোলন। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীরা হাতে প্লাকার্ড তুলে ধরেন। লেখা ছিল, শ্রমিকের হাতে ক্ষমতা চাই, রাজতন্ত্র নয়, ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করো ও ন্যায় বিচার চাই। কোনো কোনো বিক্ষোভকারীকে ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং ফিলিস্তিনি রুমাল কেফিয়ে গলায় জড়াতে দেখা গেছে। তারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানান। অনেকে ফ্রি প্যালেস্টাইন বা ফিলিস্তিন মুক্ত বলে স্লোগান দেন। বিক্ষোভকারীদের কাউকে কাউকে ইউক্রেনের পতাকা বহন করতে দেখা গেছে। তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আরও কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। যেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে, বিক্ষোভকারীরা তাদের প্রতিও সংহতি জানিয়েছেন। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ কিছু নীতি গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প। নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন ইলন মাস্ককে। এরপর থেকে তার দল কেন্দ্রীয় সরকারের 23 লাখ কর্মচারীর মধ্যে 2 লাখের বেশি পদ শূন্য করেছে। রাকিব হাসান, RTV।
চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে ফেঁসে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। একদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক প্রতিষ্ঠানটির ব্যয় বাড়াচ্ছে, অন্যদিকে চীনের পাল্টা প্রতিক্রিয়া অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম বাজার পণ্য বিক্রিতে ধস নামতে পারে। একসময় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সেতু বন্ধন হিসেবে দেখা হতো বিশ্ব জুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে। অনেকের আশা ছিল প্রতিষ্ঠানটি হয়তো দুই পরাশক্তির মধ্যে সংঘাত এড়াতে সাহায্য করতে পারে, কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধের ফলে সবচেয়ে বড় আঘাতটি যেন পেতে যাচ্ছে অ্যাপল। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও চীনের রাজনৈতিক টানাপোড়েনে বিপাকে আছে অ্যাপলের মতো জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান। চীনা পণ্যের উপর 245% শুল্ক আরোপ করলেও স্মার্টফোন ও কম্পিউটার এই শুল্কের আওতার বাইরে রাখার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, এবার পুরো ইলেকট্রনিক্স সরবরাহের উপর শুল্ক আরোপ করবেন তিনি, যার মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর থেকে শুরু করে সব ধরনের যন্ত্রাংশ। এতে অনিশ্চয়তায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ডিজাইনড ইন ক্যালিফোর্নিয়া, মেড ইন চায়না, আইফোনের গায়ে থাকা এ ধরনের লেবেল বিশ্ব বাণিজ্যের প্রতিচ্ছবি। বছরে বিশ্বজুড়ে 22 কোটিরও বেশি আইফোন বিক্রি করে জনপ্রিয় প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল। এর মধ্যে প্রায় 90% তৈরি হয় চীনে। আইফোনের স্ক্রিন থেকে শুরু করে ব্যাটারি, প্রায় সব যন্ত্রাংশই চীনে উৎপাদিত ও সংযোজিত হয়, আর চীন থেকে তা ছড়িয়ে পড়ে বিশ্ববাজারে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন ট্যারিফ নীতিতে এই সরবরাহ ব্যবস্থা এখন অনিশ্চয়তার মুখে। ট্রাম্পের শুল্ক নীতির কারণে অ্যাপলের শুধু উৎপাদন ব্যয় বাড়বে না, বরং অ্যাপল পণ্যের দাম বাড়তে পারে মার্কিন বাজারে, যা সরাসরি প্রভাব পড়বে ক্রেতা ও কোম্পানির উপর। পাশাপাশি চীনের উপর নির্ভরশীলতা কমাতে অ্যাপলকে অন্য দেশে কারখানা স্থানান্তরের চিন্তাও করতে হচ্ছে। এটি বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল, যা প্রতিষ্ঠানটির জন্য রীতিমতো এক দুঃস্বপ্ন। বিশ্লেষকরা বলছেন, এই দ্বন্দ্ব শুধু ব্যবসায় নয়, বরং এতে অনিশ্চয়তা পড়তে পারে পুরো প্রযুক্তি খাতের ভবিষ্যৎ। ইমতিয়াজ আহমেদ, RTV। এবার ট্রাম্পের শুল্ক আরোপের শিকার হলো সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। ট্রাম্পের শুল্ক আরোপের ফলে আটকে গেছে বোয়িংয়ের ডেলিভারি। চীনের শিয়ামেন এয়ারলাইন্সের জন্য নির্মিত বোয়িং 737 ম্যাক্স মডেলের একটি বিমান চীন থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে চীনা এয়ারলাইন্সের নতুন এই বিমানটি যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সিয়াটলের বোয়িং ফিল্ডে বিমানটি অবতরণ করে। এতে শিয়ামেন এয়ারলাইন্সের রং বা লাইব্রেরি স্পষ্ট দেখা যাচ্ছিল। জানা যায়, বিমানটি 5000 মাইলের বেশি দীর্ঘ পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায়। তবে বিমানটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত কে বা কারা নিয়েছে এই বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি। বোয়িং বা শিয়ামেন এয়ারলাইন্সের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগামী 26 এপ্রিল ওমানে তৃতীয় দফায় বসতে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা। এর আগে দ্বিতীয় দফার আলোচনা অনেকটা অগ্রগতি হয়েছে বলে জানায় দুই দেশ। শনিবার ইতালির রাজধানী রোমে এ বৈঠক হয়। বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একে গঠনমূলক বলে বর্ণনা করেন। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, শনিবার রোমে অনুষ্ঠিত বৈঠকের খুব ভালোই অগ্রগতি হয়েছে এবং আগামী সপ্তাহেও আলোচনা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মার্কিন পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। পাকিস্তানে বসবাসরত অবৈধ বা নথিভুক্ত নয় এমন আফগান নাগরিকদের জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার আগেই বহু শরণার্থী দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি এপ্রিল মাসে 30 এপ্রিলের সময়সীমার আগেই 19,500-এর বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া মোট 80,000-এরও বেশি আফগান স্বেচ্ছায় বা বাধ্য হয়েই দেশ ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি। ইসলামাবাদের ভাষ্য, তারা আর এত বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিতে পারছে না।
চাঁদ ও পৃথিবী অঞ্চলে 3 স্যাটেলাইটের সফল এক নেটওয়ার্ক গড়েছে চীন, যা ভবিষ্যতে মানববাহী মহাকাশ অভিযানে গবেষণা ভিত্তি হিসেবে কাজ করবে। বিজ্ঞানীরা বলছেন এই অগ্রগতি ভবিষ্যতের পৃথিবী, চাঁদ, মহাকাশ এবং গভীর মহাকাশ অনুসন্ধানের নতুন প্রযুক্তিগত অগ্রগতির পথ প্রশস্ত করবে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী অঞ্চলে সফলভাবে বিশ্বের প্রথম 3টি স্যাটেলাইটের একটি বহর স্থাপন করেছে চীন। স্যাটেলাইটের এ বহর ভবিষ্যতের মানববাহী মহাকাশ অভিযানে গবেষণার ভিত্তি হিসেবে কাজ করবে। প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে আমরা গ্রাউন্ড স্টেশনের উপর নির্ভর না করে অন্য উপগ্রহগুলোকে ট্র্যাক করার জন্য স্যাটেলাইট ব্যবহার করার ক্ষমতা অর্জন করেছি। গ্রাউন্ড স্টেশনটিকে স্যাটেলাইটে রূপান্তরিত করে নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছে। এই অগ্রগতি ভবিষ্যতের পৃথিবী, চাঁদ, মহাকাশ এবং গভীর মহাকাশ অনুসন্ধানে নতুন প্রযুক্তিগত অগ্রগতির পথ প্রশস্ত করবে। চীনের বিজ্ঞানীরা জানিয়েছেন এই দূরবর্তী রেট্রোগ্রেড কক্ষপথ অত্যন্ত স্থিতিশীল ও জ্বালানি সাশ্রয়ী, যা চাঁদ, পৃথিবী এবং গভীর মহাকাশের মধ্যে যোগাযোগের জন্য আদর্শ। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি দ্য ওয়ার্ল্ড টুডে। RTVর সাথে সংযুক্ত থাকুন আর মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাইকে।